হ্যালো প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি তুমি এর আগে সকল ভিডিও দেখে এই পর্যন্ত এসেছো। বিলিভ মি, যে সকল ভিডিও দেখে এই পর্যন্ত এসেছে সে আজকের ভিডিওটা একদম পানি পান্তা হয়ে যাবে। কারণ অলরেডি আমরা এই যে একই জিনিস দেখো বারবার আমরা কথা বলতেছি, ওই ইস্যু, ওই গ্রহণ, ওই ব্যাংক সুদ, ওই ব্যাংক চার্জ, এগুলো ছাড়া আর কিচ্ছু নাই। এই যে 5-6টা এন্ট্রি বারবার এগুলোই পড়তেছি, ওই 5-6টা এন্ট্রি, ওই প্রত্যাখ্যান যে কতবার পাইছি এই পর্যন্ত, মানে টোটাল 5টা এন্ট্রি বারবার আমরা পাই, বুঝছো? তো ওই 5টা এন্ট্রি আমরা এখনও কবজা করতে পারিনি। সো আশা রাখতেছি আজকের ক্লাসটি করলে তুমি আরও খুব সহজেই বুঝে যাবা। আমরা কিন্তু কম্পিউটার যে স্ক্রিন আছে বা মোবাইলে যে স্ক্রিন আছে সেখানে পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমরা দেখব, ঠিক আছে? সো তাহলে আমরা পাওয়ার পয়েন্ট যে স্লাইড আছে সেখানে চলে যাই। অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখতে হবে। তুমি লিখে নিলে না নিলে নাই, কোনো সমস্যা নাই, তবে মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবা, ইনশাল্লাহ তুমি বুঝে যাবা। তাহলে আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে চলে আসলাম। আমরা এখানে একটা বিগত বছরের ম্যাথ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ম্যাথটা একটা হলো বিগত বছরের ম্যাথ। আমরা এই বড় ম্যাথটা এখন কি করব, একটা একটা করে এন্ট্রি তোমাদের সামনে উপস্থিত করব। দেখো, তাহলে প্রথমে আমাদের সামনে যেটা এসেছে 1 নম্বরে, নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত 31/12/5 20,000 টাকা। তাহলে এই লাইনটার তো কোনো কাজ নেই, আমরা জানি। আমরা সরাসরি কী করবো বলো তো, ওই যে আমার দাগ দেবো, দাগ দেওয়ার পর শুধু এখানে নামটা লিখে এখানে টাকাটা বসাই দেবো, তারপর যোগ, তারপর যোগ দেবো। হ্যাঁ, ওকে। এবার তোমরা একটা বিষয় আমাকে কনফার্ম করো যে এটা আমাদের কার সাথে মিলতে হবে। নগদানের বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, এটা আমাদের কার সাথে মিলতে হবে? আমরা জানি নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত লেখা থাকলে ব্যাংকের সাথে মিলতে হয়। লেখা আছে না খাতায়? লেখা আছে। তার মানে পুরা ম্যাথে যত এবার ঘটনা ঘটবে সবগুলো ঘটনায় আমাদেরকে ব্যাংকের সাথে মিলতে হবে, সবগুলো ঘটনায় ব্যাংকের সাথে মিলতে হবে। তাহলে দেখো 2 নম্বর কি বলছে, জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। এই যে ম্যাথটা আমি এই কারণেই নিয়েছি, এই যে ক্রেডিট করা দেখে তোমরা ভয় পেয়ে যাবা। কখনো দেখবা ডেবিট করা হয়নি এরকম লেখা থাকবে, এগুলো দেখে ভয় পেয়ে যাবা। তখন ভয় পাবার কিছু নেই, খুব মনোযোগ দিতে হবে, 100% মনোযোগ দাও। হ্যাঁ, ওই হ্যাঁ, দেখো জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করেনি। আচ্ছা, এখানে একটা বিষয় শেয়ার করি। এই যে একটু আগে যে মেসেজ আসলো না, আমার ফোনে শুধু এগুলাই মেসেজ আসে। 50 টাকা 1 GB, 200 টাকায় 5 GB। হ্যাঁ, আসলে যে কেউ যে আমার একজন মনের মানুষ মেসেজ দিবে, ও মা, সে মেসেজ আর আসে না, শুধু এগুলাই আসে। যখনই মেসেজ আসে আমি চেক করি, দেখি বলে 80 টাকায় 20 মিনিট। আর অন্যজনের ফোনে, আমার বন্ধুর ফোনে কত সুন্দর, আহা, হ্যাঁ, যত রমণী ফোন দেয়, মেসেজ দেয়। আচ্ছা, এটা ফান করলাম আর কি তোমাদের সাথে, একটা মেসেজ আসলো বলে। দেখো, বিষয় হচ্ছে যে আমি একদিনে প্রায় আজকে 4টা কি 5টা ভিডিও করেছি, বুঝছো? এই কারণে একটু গলার অবস্থা খারাপ, সো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিবা। হ্যাঁ, দেখো জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। তাহলে জমাকৃত চেক যদি ব্যাংক বিবরণীতে ক্রেডিট না করে তাহলে কী হবে ভাই বলো তো? খুব মনোযোগ দাও। জমাকৃত চেক, বলো তো চেক জমা দিতে পারে কয়জন? 2 জন। কে কে? হয় তুমি জমা দিবে অথবা দেনাদার জমা দিবে, এগুলো তো বুঝো। যদি বুঝে থাকো, কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করেনি, এই লাইনটা আর বুঝতেছো না, শেষ, তোমার কাহিনী শেষ, খেলা শেষ। ব্যাংক যেহেতু ভাই ক্রেডিট করে নাই, ব্যাংক ক্রেডিট যদি করে, ব্যাংক যদি কী করে বলো তো, ব্যাংক যদি ক্রেডিট করে, ব্যাংক ক্রেডিট করলে জমা করে, লিখে নাও। তাহলে ব্যাংক ক্রেডিট করা মানে ব্যাংকে জমা হওয়া, ব্যাংক ক্রেডিট করা মানে ব্যাংকে জমা হওয়া। মনোযোগ দাও, ব্যাংক ক্রেডিট করা মানে ব্যাংকে জমা হওয়া, ব্যাংক ক্রেডিট করা মানে ব্যাংকে জমা হওয়া। ভাই ভুল করবা, এইটা ভুল করবা মানে করবাই। তার মানে ব্যাংক যদি ক্রেডিট করে তার মানে ব্যাংক জমা করে, ব্যাংক যদি ক্রেডিট করে ব্যাংক টাকাটা জমা করে। আশা রাখছি তুমি বুঝছো। তাহলে ব্যাংক ক্রেডিট করা মানে কি? ব্যাংক টাকাটা জমা করে। তার মানে এই লাইনটার মানে কি দাঁড়াচ্ছে বলো তো, জমাকৃত চেক কিন্তু ব্যাংক ক্রেডিট করেনি। ক্রেডিট করেনি মানে কি? ব্যাংক জমা করেনি। তাহলে জমাকৃত চেক কিন্তু ব্যাংক জমা করেনি 3000 টাকা। তাহলে ব্যাংক যদি জমা না করে ব্যাংকে কি টাকা বাড়ছে? বাড়ে নাই। তার মানে তুমি যখন জমা দিছো, ধরে নাও একটাই যে নগদ, একটা হলো ব্যাংক। হ্যাঁ, এরকম এরকম, তাহলে এটা এখানে, এটা এখানে। তুমি যখন ব্যাংকে জমা দিছো, তার মানে তুমি যখন ব্যাংকে জমা দিছো তখন টাকাটা বাড়াই দিছো, নগদান বইয়ে বাড়াই দিছো, কিন্তু ব্যাংক ক্রেডিট করে নেই।
ব্যাংক যেহেতু ক্রেডিট করে নাই, তার মানে কি ব্যাংকে টাকাটা বাড়ছে? ক্রেডিট করা মানে কিন্তু তখন ব্যাংকে টাকা বাড়বে। তাহলে ব্যাংকে তো টাকাটা বাড়ে নাই, তাহলে ব্যাংকে যেহেতু টাকা বাড়ে নাই, ব্যাংকের টাকা এখানেই আছে, নগদের টাকা বাড়ছে, মিলতে হবে কার সাথে? ব্যাংকের সাথে। আমরা জানি এই লাইনটা মানে কি ব্যাংকের সাথে মিলবে, তার মানে টাকাটা কমাই দিতে হবে, বিয়োগ হবে। বুঝলা? তাহলে এখান থেকে আমরা একটা নতুন এন্ট্রি শিখলাম যে ক্রেডিট করা মানে কি ব্যাংকে টাকা জমা হওয়া বা ব্যাংকে টাকা বাড়ে। তাহলে ডেবিট করা মানে কি হবে বলো তো? ব্যাংকে ডেবিট করা মানে কি হবে? ব্যাংকে টাকা কমে বা বিয়োগ হয়। বুঝতে পাইলা? তাহলে ক্রেডিট করা, ব্যাংক যদি ক্রেডিট করে তার মানে ব্যাংকে যদি টাকা বাড়ে, তাহলে ডেবিট মানে অবশ্যই ব্যাংকে টাকা কমে। বুঝতে পাইলা? বুঝতে পাইলা? পরেরটা আসো। ওকে, 3 নম্বর, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থিত হয়নি। দেখো, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থিত হয়নি, তাহলে ভাই আমরা কি জানি? ইস্যু করতে পারে কয়জন? একজন। কে? আমানতকারী বা যার অ্যাকাউন্ট সে ইস্যু করে। তাহলে সে যদি ইস্যু করে, ইস্যু করা মানে কি জানি? আমার টাকা কমে যায়। যেহেতু টাকা কমে যায় তাহলে কি হবে? দেখো, একটা নগদের বই, একটা ব্যাংকের বই, এই যেভাবে দিলাম, এটা এখানে, এটা এখানে। তাহলে ইস্যু করে কে? একজন। কে সেটা? এই যে নগদান বই। নগদান বই যদি ইস্যু করে, ইস্যু মানে কি? টাকা কমে যায়। টাকা কমে গেল, ব্যাংকে উপস্থিত হয়নি, তাহলে কি ব্যাংকে টাকা কমছে? কমে নেই। তাহলে কি হবে বলো তো? কার সাথে মিলতে হবে আমরা জানি? এই লাইন সামান্য আমরা জানি ব্যাংকের সাথে মিলতে হবে, তার মানে এটা যোগ হবে। বুঝতে পারলা? ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, তার মানে কি বলতো? ব্যাংক সুদ মঞ্জুর করা মানে কি? ব্যাংকে টাকা বাড়ে। ব্যাংক সুদ মঞ্জুর করা মানে কি? ব্যাংকে টাকা বাড়ে। ব্যাংকে যেহেতু টাকা বেড়ে গেছে, তাহলে নগদ মিলতে হবে কার সাথে? ব্যাংকের সাথে, তার মানে নগদেও টাকাটা বাড়বে। বুঝাই দিচ্ছি, দেখো, একটা এই যে নগদ, একটা ব্যাংক, তার মানে এরকম ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকে টাকা যে বেড়ে গেল, মিলতে হবে কার সাথে? ব্যাংকের সাথে। নগদে তো টাকা বাড়েনি, নগদ তো এখানেই বসে আছে, তার মানে এই যে বেড়ে যাবে। ঠিক আছে? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, তার মানে এই যে একটা নগদের বই, একটা ব্যাংকের বই, চার্জ করলে ব্যাংক থেকে টাকা কমে যায়। যেহেতু এই যে সমান সমান জায়গায় আছে, চার্জ করলে ব্যাংক থেকে যেহেতু টাকা কমে যায়, এই যে ব্যাংক থেকে টাকাটা কমে গেল, এবার কি হবে? ব্যাংকের সাথে মিলতে হবে, এই কারণে এই যে নিচে চলে যাবে। বুঝলা? ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়ে ফেরত এসেছে। ভাই, এই অমর্যাদা মানে কই গেল রে? অমর্যাদা এই যেটা কি কি অমর্যাদা কইব, আবার পড়ে দাঁড়ো তো। ব্যাংকে জমাকৃত চেক আদায়কৃত হয়ে ফেরত এসেছে। ও, তার মানে ব্যাংকে জমাকৃত চেক আদায়কৃত হয়ে ফেরত এসেছে, তার মানে হলো অমর্যাদা হয়েছে। তার মানে কি? অমর্যাদা হয়েছে। তার মানে কি? বিষয়টা দেখো, একটা নগদান বই, একটা ব্যাংকের বই, মাঝামাঝি টাকা। যেহেতু ব্যাংকে জমাকৃত চেক, আমরা যখন জমা দিয়েছিলাম টাকা বাড়াই দিয়েছিলাম, কিন্তু সেই চেকটা ফেরত এসেছে, তার মানে কি? ব্যাংকের টাকা যে কম থাকে, তার মানে আমাদেরকে কমাই দিতে হবে। বুঝতে পারলা? আমাদেরকে তার মানে কমাই দিতে হবে, অবশ্যই এটা বিয়োগ হবে। ঠিক আছে? তারপর একটা দেনাদার করতে সরাসরি ব্যাংক জমা এত টাকা, জনগণন বইতে লেখা হয়নি, তার মানে এই যে নগদ ব্যাংক। তাহলে বলো তো, দেনাদার যদি আমাদের অ্যাকাউন্টে জমা দেয় ব্যাংকে, তাহলে টাকা বাড়বে না কমবে বলো? আমাদের অ্যাকাউন্টে দেনাদার জমা দিছে, তার মানে এই যে টাকা বেড়ে গেল। কারণ জমা দিতে পারে কয়জন? জমা দিতে পারে 2 জন, হয় তুমি জমা দেবে অথবা দেনাদার জমা দেবে। দেনাদার যেহেতু জমা দিয়েছে, এই যে নগদের টাকা বেড়ে গেছে। যেহেতু নগদের টাকা বাড়ছে, মিলতে হবে কার সাথে? ব্যাংকের সাথে। ব্যাংক তো এখানে পড়ে আছে ভাই, তার মানে এক মাইনাস করে দিতে হবে, এটা এন্ট্রি মাইনাস হবে। হয়ে গেল। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি। দেখো, একটা নগদ, একটা ব্যাংক, এটা এরকম, এটা এরকম। আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি। আদায় হয়নি মানে কোথায় আদায় হয়নি রে? অবশ্যই ব্যাংকে আদায় হয়নি। এখানে আমরা কি দেখে বুঝলাম? আদায় হয়নি মানে কি? ব্যাংকে আদায় হয়নি। আদায়ের জন্য জমা, ভাই জমা দেয় কে? বই গেল, এই যে জমা দেয় কে বলো? এ জমা দেয় কয়জন? বারবার একটা কথা বলতেছি, জমা দেয় 2 জন। তোমাকে পুরো ম্যাথটা পরে, পুরো যে এন্ট্রিটা পরে বুঝতে হবে এমনটা না, তোমাকে 2-1টা কিওয়ার্ড দেখেই বুঝে ফেলতে হবে। জমা দেয় কয়জন? 2 জন, হয় তুমি দিবা অথবা দেনাদার দিবা। তাহলে যে কোনো একজন জমা দিছে কিন্তু আদায় হয়নি, তাহলে মানুষ জমা দেয় কোন জায়গায়? আমরা এখানে কার সাথে কথা বলতেছি? হয় ব্যাংক আর তুমি আর ব্যাংকের মধ্যে কথা। তাহলে হয় তুমি জমা দিছো অথবা ব্যাংক জমা দিছে, দেনাদার জমা দিছে, কিন্তু কি হয় নাই? আদায় হয়নি। তাহলে জমা দেয় কোথায়? ব্যাংকে। ব্যাংকে, তার মানে আদায় হয়নি, বিষয়টা এরকম। তাহলে এই যে এন বি, এই যে নগদ ব্যাংক, তার মানে কি? তুমি জমা দিছো, ব্যাংক আদায় করেনি, ব্যাংক এখনো এখানে পড়ে আছে, তার মানে ব্যাংকের সাথে যেহেতু মিলতে হবে, বিয়োগ করতে হবে। বুঝলা? এবারটা আসো, 9 নম্বরটা আসো। এই যে ব্যাংক প্রদায় বিল অর্থ পরিশোধ করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে কি হইলো বলো তো? ব্যাংক প্রদায় বিলের অর্থ পরিশোধ করেছে, তার মানে দেখো এই যে এন বি, সহজ এটা। ব্যাংক যদি প্রদায় বিলের অর্থ পরিশোধ করে, ব্যাংকের টাকা বাড়ে না কমে? ব্যাংকের টাকা কিন্তু কমে যায়। প্রদায় বিলের অর্থ পরিশোধ করলে ব্যাংকের টাকা কমে যায়, যে ব্যাংকের টাকা কমে গেল।
নগদান বইতে লিখিনি, নগদান বই এখানে। তাহলে এবার কী হবে বলো, কী হবে? আমরা কার সাথে মিলবো? ব্যাংকের সাথে মিলবো, এই কারণে যে বিয়োগ হয়ে যাবে। বুঝি নাই, আবার বুঝেন। এম বি এরকম এরকম, যেহেতু প্রদায় বিল অর্থ পরিশোধ করেছে, নগদান বইতে লিখে নিই, তাহলে ব্যাংক প্রদায় বিল অর্থ পরিশোধ করছে মানে ব্যাংক থেকে টাকা কমে গেছে। কী হয়েছে? নগদান বই লিখে নেই, তাহলে নগদান বই এখন এখানেই আছে, ব্যাংক নিচে চলে আসছে। তাহলে মিলতে হবে কার সাথে আমরা জানি? এই যে এর সাথে, তার মানে এই যে নিচে চলে আসতে হবে। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো আমার কথা। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক। আমাদের মানে ম্যাথেই শেষ হয়ে গেছে। বিষয় হচ্ছে যে তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবা, তাহলে বুঝে যাবা ইনশাআল্লাহ। আর অবশ্যই জানাবা আমি একটু প্রচুর অসুস্থ, আমার জন্য দোয়া করবা যেন আমি সুস্থ হয়ে যাই। এবং তোমরা অবশ্যই ভিডিওগুলো অনেকজনের কাছে শেয়ার করে দেবা, বুঝছো? কারণ একদিনে দেখা যায় যে আমি 10-12 ঘন্টা করে ক্লাস নিই তোমাদের জন্য, ভিডিও তৈরি করি, এডিট করি, হ্যাঁ আরও অনেক কাজ করতে হয়। সো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর কাছে ভিডিওগুলা রেফার করবা, যাতে আমাদের ইউটিউব চ্যানেলে একটু দ্রুত সাবস্ক্রাইবার বৃদ্ধি পায়, ঠিক আছে? আর আমার জন্য অবশ্যই দোয়া করবা। তো শিক্ষার্থীরা আমিও দোয়া করি তোমাদের জন্য, যাতে তোমরা ইন ফিউচারে ভালো একটা রেজাল্ট করতে পারো এবং ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, ঠিক আছে? আর আমি এত তাড়াহুড়া করে ভিডিও করতেছি কারণ কিছুদিন পরে আমার ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হবে। যখন ক্লাস শুরু হবে তখন আসলে আমি ক্লাস এই যেগুলো যে নিব এই সময়টা থাকবে না। সে কারণেই আমি আসলে এত তাড়াহুড়া করে ক্লাসগুলো করতেছি। মানে প্রতিদিন প্রায় 5টা-7টা করে ভিডিও করা লাগে। আর তোমরা দেখতেই পাইছো যে আমার প্রত্যেকটা ভিডিও 20, 30, 40 মিনিট ছাড়া নাই। কেন বলো তো? আমি যদি ভালো মতন বুঝাইতে চাই তোমার, তাহলে কিন্তু ভিডিও বড় করতে হয়। কারণ আমি জানি যে ভিডিও 10 মিনিটের চাইলে আমি বানাইতে পারি, তখন আমি তোমাকে ভালো মতন বুঝাইতে পারবো না। ওই ঘুরে ফিরে যত চ্যানেল আছে সবগুলো ঘুরতে হবে। আমি চাই তোমরা যখন আমার ভিডিও দেখবা আর অন্য কোথাও যাতে যাইতে না হয়, ওই অধ্যায়ের উপর আর কোথাও যাতে যাইতে না হয়, এইভাবে আমি ভিডিওগুলো তৈরি করতেছি। এই কারণে একটু ভিডিওগুলো বড় হয়ে যায়। আশা রাখছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। সো তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।